তৎকালীন একাত্তর টেলিভিশন এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল, এবং দীপমণি যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি ইন্টারভিউ দিয়ে একেবারেই শেখ হাসিনার অবিকল কথাটা তিনি বলেছেন। তাহলে দুইজনের বক্তব্য একরকম হয় কেমন করে? আমি গতকালকে গণভবন বিশেষ পারমিশন নিয়ে আমি সেই জুলাই স্মৃতি জাদুঘরের থেকে পরিদর্শন করে এসেছি, এবং সেখানে হেফাজতে ইসলামের যে একটা কর্নার আছে, সেখানে অনেক বিষয় তারা ওখানে তুলে নিয়ে এসছেন। সেখান থেকেও আমরা এভিডেন্স সংগ্রহ করবার জন্য কিছু তথ্য আমি সেখান থেকে নিয়ে এসেছি। সেখান থেকেও আমাদের তদন্তে সহায়ক হবে বলে কিছু কিছু জিনিস আমরা সেখান থেকেও পেয়েছি। এই সার্বিক বিষয় নিয়ে আমরা পারস্পরিক মত বিনিময় হয়েছে। গতকালকে এই দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন মিডিয়া চ্যানেল, তাদের মাধ্যমে আমরা কিছু নতুন তথ্য পেয়েছি। যেমনটা পেয়েছি আমরা আমাদের একাত্তর টেলিভিশনের ফারজানা রূপা তার সমীকরণ নামীয় একটা অনুসন্ধান রিপোর্ট তিনি প্রচার করেছেন। সেখানে আমরা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপমণির একটি ইন্টারভিউ আমরা পেয়েছি। সেখানে বিবিসির সাংবাদিকের একটা বক্তব্য আমরা পেয়েছি। আমরা আরেকজন সাংবাদিক পেয়েছি, তিনিও এই সম্পর্কে বলছে। মোজাম্মেল বাবুর সংশ্লিষ্টতা আমরা পাচ্ছি। সেখানে যেমন ধরেন, কোনো একজন সাংবাদিক বলছিলেন যে উনি সরজমিনে দেখেছেন, ছবি তুলেছেন, কিন্তু কোনো হতাহতের ঘটনা দেখেননি। এরকম কিছু উদ্ভট, ভিত্তিহীন, মিথ্যা তথ্য তিনি প্রচার করেছেন। তখন ফারজানা রূপা সমীকরণ নামীয় যে অনুসন্ধানী রিপোর্টটা করেছেন, সেটা আমাদের কাছে মনে হয়েছে যে একেবারেই ঘটনার পরপরই, যেখানে সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটল, সেটাকে একেবারেই ভিন্ন খাতে নেবার জন্য তিনি কিছু বিতর্কিত মানুষের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা তিনি জাতির সম্মুখে করলেন, সারা দুনিয়াতে এটা প্রচার করে দিলেন, দিয়ে প্রকৃত ঘটনাটাকে তিনি আড়াল করলেন। সেক্ষেত্রে এই যে বিষয়টা, তৎকালীন একাত্তর টেলিভিশন এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল এই হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তারা একটা পূর্ব পরিকল্পনা মাফিক এবং তাদের একটা সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ তারা এই কাজটা করেছে। যে রিপোর্টটার একেবারেই কোনো সত্যতা ছিল না, এবং সেখানে আপনার বিশেষ কোনো ব্যক্তিদের তারা সাক্ষাৎকার নিয়েছেন, তারাও খুব বিতর্কিত ব্যক্তি। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই মামলার ইনভেস্টিগেশনের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা খুব প্রয়োজন। এই কারণে আজকে আমরা মোজাম্মেল বাবু, যিনি ইতিমধ্যে বোধহয় জেলে আছে, এবং দীপমণি যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি ইন্টারভিউ দিয়ে একেবারেই শেখ হাসিনার অবিকল কথাটা তিনি বলেছেন। তাহলে দুইজনের বক্তব্য একরকম হয় কেমন করে? যে তিনিও কিন্তু একই রকম বলছেন, রক্তমাখা রং মেখে বসেছিল, টুপি পাঞ্জাবি পরে এমনভাবে বসেছিল, পুলিশ আসছে, দৌড় দিয়েছে। তারপরে বিদেশের সাংবাদিকদের সাথে তিনি এরকম একটা উদ্ভট ইন্টারভিউ দিয়েছেন, যেখানে একেবারেই হেফাজতের ইসলামের এই ঘটনাটাকে একেবারে ভিন্ন খাতে উনি প্রবাহিত করলেন। তাতে মনে হচ্ছে যে উনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি সরকারের এই যে সিস্টেমেটিক বা প্ল্যান ওয়াইজ যে কাজটা, সেটার মধ্যে তারও সম্পৃক্ততা ছিল। তৎকালীন একাত্তর টেলিভিশন মোজাম্মেল বাবুর নেতৃত্বাধীন যে এবং ফারজানা রূপার বরাবরই তিনি বিতর্কিত ভূমিকায় থাকতেন। সেখানে একেবারেই পরের দিন এরকম একটা সেন্সিটিভ বিষয়, তিনি প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় যেখানে রক্তের স্তূপের উপরে দাঁড়িয়ে, যেখানে সারা বাংলাদেশের একটা ইসলামিক মূল্যবোধ এবং মানুষের একটা ধর্মীয় সেন্টিমেন্ট কাজ করতেছিল, সেই সময় তিনি একজন ভদ্রমহিলা, তিনি পোশাক আশাক এমনভাবে পরিধান করে
এমন একটা চিত্রায়িত করলেন জায়গাটাকে, এবং এমন কিছু মিথ্যা তথ্য প্রচার করলেন, মনে হলো যে এটাকে নিয়ে তিনি একটা মকারি করলেন। তো তার এই যে বিতর্কিত ভূমিকা এবং তিনি যেসব ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নিলেন, সব কিছু করলেন, তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোকে, বিশেষ করে ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপমণি, তারপরে আর কে একজন, এই তিনজনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে, তাদেরকে আমরা প্রোডাকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে সোনেরেস্ট দেখাবো, এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে, এবং তাদের যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকে মামলার মধ্যে আনা যাবে। এইগুলো নিয়ে সার্বিক বিষয়গুলো কথাবার্তা হয়েছে। আগামী 7 তারিখে এটার ডেট আছে। আপনারা দোয়া করেন যাতে আমরা ব্যাপকভাবে এই বিষয়টার উপরে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি যে এর মধ্যেই আমরা ইনশাল্লাহ রিপোর্ট, একটা সাবস্টেন্টিভ রিপোর্ট ইনশাল্লাহ আমরা সাবমিট করতে পারব।